নমস্কার। আচ্ছা, ভারতের ইতিহাস বলতে আমাদের মাথায় যে ছবিটা ভেসে ওঠে সেটা কতটা সত্যি? আজ আমরা ঠিক এমনই একটা বিতর্কিত বিষয় নিয়ে কথা বলবো। এমন একটা তত্ত্ব যা আমাদের নিজেদের পরিচয় নিয়ে প্রশ্ন তুলে দেয়। চলুন আর্য আক্রমণ তত্ত্বের গভীরে গিয়ে দেখি আসল ঘটনাটা কি। তো আজকের আলোচনায় আমরা কি দেখব? প্রথমে আমরা এই আর্য আক্রমণের মূল তত্ত্বটা ঠিক কি সেটা জানব। তারপর আমরা ডুব দেব প্রত্নতত্ত্ব, জেনেটিক্স আর পুরনো পুঁথিপত্র জগতে, দেখব সেখান থেকে কি সূত্র উঠে আসছে। আর সব শেষে আমরা দেখব এই সব প্রমাণ মিলিয়ে কিভাবে পুরো গল্পটাই হয়তো নতুন করে লিখতে হচ্ছে। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। মানে, যে তত্ত্বটা প্রায় ১০০ বছরেরও বেশি সময় ধরে আমাদের ইতিহাসের বইগুলোতে পড়ানো হয়েছে, সেই ফাউন্ডেশনাল থিওরিটা আসলে কি? এই তত্ত্বটার মূল আইডিয়াটা খুবই সহজ। ১৯ শতকে ম্যাক্সমূলারের মতো ভাষাবিদরা এটা প্রথম সামনে আনেন। তাদের মতে আজ থেকে প্রায় ৩,৫০০ বছর আগে, মানে ১৫০০ খ্রিস্টপূর্বাব্দের দিকে, মধ্য এশিয়া থেকে কিছু যাযাবর গোষ্ঠী, ইন্দো আর্য উপজাতি, তারা ভারতে আক্রমণ করে আর এখানকার যারা বাসিন্দা ছিল, মানে সিন্ধু সভ্যতার দ্রাবিড় জনগোষ্ঠী, তাদের হারিয়ে দেয়। শুধু তাই না, এই আক্রমণকারীরাই নাকি ভারতে বৈদিক সংস্কৃতি, হিন্দু ধর্ম আর বর্ণপ্রথা নিয়ে আসে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম: একদল শ্বেতকায় আর্য এলো, শ্যামবর্ণের দ্রাবিড়দের হারিয়ে দিল, তাদের সভ্যতা ধ্বংস করল আর নিজেদের ধর্ম, ভাষা, সংস্কৃতি চাপিয়ে দিল। পুরো একটা ভায়োলেন্ট কনকোয়েস্ট আর কালচারাল রিপ্লেসমেন্টের ছবি। কিন্তু প্রশ্ন হলো, এই গল্পের পক্ষে প্রমাণ কতটা জোরালো? বিশেষ করে মাটির নিচে যে প্রমাণ লুকিয়ে আছে সেটা কি বলছে? তো চলুন এবার আমরা গোয়েন্দার মতো কাজে নেমে পড়ি। আমাদের প্রথম ক্লু লুকিয়ে আছে মাটির নিচে। প্রত্নতত্ত্ব বা আর্কিওলজি আমাদের কি বলছে সেটাই এখন দেখার। তত্ত্বের সবচেয়ে বড় দাবিটা কি? এটাই যে একটা ভয়ঙ্কর আক্রমণ সিন্ধু সভ্যতাকে ধ্বংস করে দিয়েছিল। ভাবুন তো, এত বড় একটা যুদ্ধ, একটা সভ্যতা ধ্বংস হয়ে যাচ্ছে, তার তো কিছু না কিছু চিহ্ন পাওয়ার কথা, তাই না? প্রত্নতাত্ত্বিকরা কি সেরকম কিছু পেয়েছেন? আর এখানেই ব্যাপারটা ভীষণ ইন্টারেস্টিং হয়ে ওঠে। তত্ত্ব বলছে আর্যরা এসে সব ধ্বংস করে দিয়েছে, কিন্তু প্রত্নতাত্ত্বিকরা যখন মাটি খুঁড়ছেন তারা কিন্তু কোনো বড়সড় যুদ্ধ, পোড়া শহর বা গণকবরের চিহ্ন পাচ্ছেন না। মানে একটা ব্যাপক আক্রমণের কোনো প্রমাণই নেই। বরং তারা যা পাচ্ছেন তা ইঙ্গিত দিচ্ছে যে জলবায়ু পরিবর্তনের কারণে হয়তো বর্ষা কমে যাওয়ার ফলে সভ্যতাটা ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছিল, হঠাৎ করে ধ্বংস হয়নি। শুধু তাই নয়, আরও একটা অবাক করার মতো ব্যাপার আছে। আক্রমণ তত্ত্ব অনুযায়ী তো পুরনো সব সংস্কৃতি মুছে যাওয়ার কথা, কিন্তু প্রত্নতত্ত্ব বলছে ঠিক উল্টো কথা। যোগাসনের ভঙ্গি, সিঁদুরের ব্যবহার, এমনকি নমস্তে করার মতো অভিবাদন, এগুলোর চিহ্ন সিন্ধু সভ্যতায় পাওয়া গেছে। তার মানে একটা সাংস্কৃতিক ধারাবাহিকতা কিন্তু ছিল। সবকিছু ধ্বংস হয়ে যায়নি, বরং অনেক কিছুই টিকেছিল। আচ্ছা, প্রত্নতত্ত্ব তো একটা দিকের গল্প শোনালো, কিন্তু আমাদের হাতে এখন আরও একটা শক্তিশালী টুল আছে, আর সেটা হলো জেনেটিক্স। আমাদের ডিএনএর মধ্যে লুকিয়ে থাকা হাজার হাজার বছরের ইতিহাস। চলুন দেখি সেই জেনেটিক সূত্রগুলো আমাদের কোন দিকে নিয়ে যায়। আর এই জেনেটিক্সের আলোচনায় সবচেয়ে বড় ব্রেকথ্রুটা এসেছে রাখিগড়ি থেকে। ভাবুন, ৫,০০০ বছরের পুরনো হরপ্পা সভ্যতার কঙ্কাল থেকে বিজ্ঞানীরা সফলভাবে ডিএনএ বের করতে পেরেছেন। এটা একটা গেম চেঞ্জার ছিল, কারণ এর ফলে প্রথমবার সিন্ধু সভ্যতার মানুষের সাথে আজকের ভারতীয়দের ডিএনএ সরাসরি মেলানোর সুযোগ তৈরি হলো। তো এই ডিএনএ পরীক্ষা থেকে কি জানা গেল? যা জানা গেল তা এক কথায় চমকে দেওয়ার মতো। প্রথমত, রাখিগড়ির কঙ্কালের ডিএনএর সাথে আজকের ভারতীয়দের ডিএনএর অসংখ্য মিল। এর মানে হলো আমরা সেই প্রাচীন জনগোষ্ঠীরই বংশধর। আমাদের কেউ বাইরে থেকে এসে রিপ্লেস করে দেয়নি। দ্বিতীয়ত, ওই কঙ্কালে মধ্য এশিয়ার স্টিপ অঞ্চলের কোনো জেনেটিক চিহ্নই পাওয়া যায়নি, যেখান থেকে আর্যরা এসেছিল বলে মনে করা হয়। আর সবথেকে বড় কথা, গত ১০-১৫ হাজার বছরে ভারতে বাইরে থেকে আসা কোনো বড় জেনেটিক গ্রুপের প্রভাবই দেখা যায় না। পুরো আক্রমণ তত্ত্বটাই কিন্তু এই একটা জায়গায় এসে বড়সড় ধাক্কা খায়। তাহলে দেখুন, প্রত্নতত্ত্ব আর জেনেটিক্স দুটোই কিন্তু আক্রমণের গল্পের বিরুদ্ধে যাচ্ছে। কিন্তু তাহলে প্রাচীন গ্রন্থগুলো, ঋগ্বেদের মতো বই, যা আর্যদের নিয়ে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ টেক্সট বলে মনে করা হয়, সেই বইগুলো কি বলছে? চলুন এবার সেই দিকে একটু নজর দেওয়া যাক। ঋগ্বেদ যদি আমরা পড়ি তাহলে দেখব সেখানে বারবার একটা নদীর কথা ঘুরে ফিরে আসছে। একটা বিশাল শক্তিশালী নদী, নাম সরস্বতী। তাকে নদীশ্রেষ্ঠা বলা হয়েছে। বোঝাই যায় যারা ঋগ্বেদ রচনা করেছিলেন তাদের জীবনে এই নদীটার একটা বিরাট ভূমিকা ছিল। আর এই নদীটাই কিন্তু একটা টাইম মেশিনের মতো কাজ করে। ব্যাপারটা কি দেখুন, ভূতাত্ত্বিকরা বলছেন এই সরস্বতী নদী তার পূর্ণ যৌবনে ছিল প্রায় ৫,০০০ খ্রিস্টপূর্বাব্দে।
আর জলবায়ু পরিবর্তনের কারণে নদীটা শুকিয়ে যেতে শুরু করে মোটামুটি ১৯০০ খ্রিস্টপূর্বাব্দের আশেপাশে। এখন আর্য আক্রমণের সময়কাল ধরা হয় ১৫০০ খ্রিস্টপূর্বাব্দ। তাহলে প্রশ্নটা হলো যে নদী ১৫০০ খ্রিস্টপূর্বাব্দে প্রায় মরেই গেছে, সেই নদীর এত জীবন্ত বর্ণনা ঋগ্বেদে কিভাবে এলো? এর একটাই সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে যে ঋগ্বেদ হয়তো তারও অনেক অনেক আগে রচনা করা হয়েছিল, যখন সরস্বতী সত্যিই বহমান ছিল। আর শুধু তাই নয়, মজার ব্যাপার হল ভারতের নিজস্ব কোনো পৌরাণিক কাহিনী বা লোককথায় এই রকম কোনো বিরাট আর্য আক্রমণের স্মৃতি পর্যন্ত নেই। ব্রিটিশ আমলের স্কলার এফি পার্গিটার নিজেও অবাক হয়ে বলেছিলেন যে যদি এই তথ্য সত্যি হয়, তার মানে ভারতীয়রা তাদের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনাটাই বেমালুম ভুলে গেছে, যা প্রায় অসম্ভব। এটাও কিন্তু একটা বড়সড় প্রশ্ন। তাহলে প্রত্নতত্ত্ব, জেনেটিক্স, এমনকি প্রাচীন গ্রন্থ সবকিছুই যখন প্রচলিত আক্রমণ তত্ত্বের দিতে আঙুল তুলছে না, তখন এখনকার গবেষকরা কি বলছেন? এই পুরো আখ্যানটাকে কিভাবে নতুন করে দেখা হচ্ছে? এখানেই আক্রমণ বা ইনভেশনের বদলে অভিপ্রয়াণ বা মাইগ্রেশনের ধারণাটা সামনে আসছে। দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত। আক্রমণ মানে হলো একটা হিংসাত্মক ঘটনা, যেখানে এক দল এসে আরেক দলকে হারিয়ে সব দখল করে নিল। আর অভিপ্রয়াণ মানে হলো একটা ধীর প্রক্রিয়া, হয়তো কয়েক শতাব্দী ধরে ছোট ছোট দল আসছে, এখানকার মানুষের সাথে মিশে যাচ্ছে, সংস্কৃতির আদান প্রদান হচ্ছে। বেশিরভাগ আধুনিক স্কলার এখন এই দ্বিতীয় সম্ভাবনাটাকেই বেশি যুক্তিযুক্ত বলে মনে করেন। আর আমাদের এটাও মনে রাখতে হবে যে এই আর্য আক্রমণ তত্ত্বটা কিন্তু শূন্য থেকে তৈরি হয়নি। এর পেছনে একটা জোরালো ঔপনিবেশিক উদ্দেশ্য ছিল। ব্রিটিশরা দেখাতে চেয়েছিল যে ভারত চিরকালই বহিরাগতদের দ্বারা শাসিত হয়েছে। আর্যরা যেমন বাইরে থেকে এসে শাসন করেছে, তারাও সেভাবেই এসেছে। এটা তাদের শাসনকে একটা ঐতিহাসিক বৈধতা দিত এবং ভারতীয় সমাজে বিভেদ তৈরি করতেও সাহায্য করেছিল। শেষ পর্যন্ত এই পুরো বিতর্কটা আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস শিখিয়ে দেয়। সেটা হলো ইতিহাস কোনো পাথরে খোদাই করা সত্য নয়, এটা একটা চলমান গল্প, যা নতুন প্রমাণ আর নতুন প্রযুক্তির সাথে সাথে নিজেকে বদলে নেয়, নিজেকে নতুন করে লেখে। তাহলে প্রশ্নটা হলো, প্রমাণ যখন গল্পের প্লটটাই বদলে দিচ্ছে, তখন সেই নতুন গল্পটা শোনার জন্য আমরা কতটা প্রস্তুত?